আর সমস্ত বাংলা ডেটগুলো ভুলে গেলেও আজকের এই দিনটা 22শে শ্রাবণ বাঙালি চিরকাল মনে রেখে দেবে, কারণ 22শে শ্রাবণ মানেই রবীন্দ্রনাথ। এই 22শে শ্রাবণের সঙ্গে বাংলা সিনেমারও একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে। মৃণাল সেনের 22শে শ্রাবণ বলে একটি ছবি রয়েছে, সৃজিত মুখোপাধ্যায়ের 22শে শ্রাবণ বলে একটি ছবি রয়েছে, কিন্তু আমি এই ছবিগুলোকে বাদ দিয়ে সরিয়ে রেখে রবীন্দ্রনাথ, যে 22শে শ্রাবণে যিনি মারা যান সেই রবীন্দ্রনাথ, এবং বাংলা সিনেমার একটা অদ্ভুত সম্পর্ক খুঁজে বার করার চেষ্টা করেছি 5টি ছবির মাধ্যমে। তো বেস্ট বাংলা সিনেমা যেগুলো রবীন্দ্রনাথের ছোট গল্প, উপন্যাস এবং নাটক থেকে অ্যাডাপ্ট করে তৈরি হয়েছে, সেরকম 5টি ছবি নিয়ে আমাদের আজকের সিনেলোচনা। নমস্কার বন্ধুগণ, আমি অর্ক অ্যান্ড টিডিওসির অর্ক। আমি চলে এসেছি আজকে সিনেলোচনার 22তম এপিসোড নিয়ে। মাঝে এক সপ্তাহ গ্যাপ আবার হয়ে গেছে, কিন্তু আপনাদের সঙ্গে এই যে কানেকশনটা সেটা তৈরি করতে আমার খুব ভালো লাগে, সেই জন্য এক সপ্তাহ গ্যাপ হলেও আমি বারবার ফিরে আসতে চাই আপনাদের কাছে। সবসময় শারীরিক কারণে বা পার্সোনাল কিছু কারণে সবসময় হয়ে ওঠে না, তবু চেষ্টা করছি যতটা রেগুলার থাকা যায় এবং আমাদের সপ্তাহান্তের এই স্ট্রেস থেকে একটা রিলিজ, ছোট্ট রিলিজ আপনাদের এই সিনেলোচনার এপিসোডগুলোর মাধ্যমে দিতে। তো আজকে আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করতে। রবীন্দ্রনাথ, পার্টিকুলারলি রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করতে গেলে হয়তো 15-16টা সিনেলোচনার এপিসোড হয়ে যাবে, কারণ রবীন্দ্রনাথের ব্যাপ্তি ঠিক কতটাই আমি পার্সোনালি সেটাই মনে করি। যদিও রিসেন্টলি একজন খুব নামকরা ফিল্ম মেকারের ভিডিও ভাইরাল হয়েছে, যিনি মনে করেন যে রবীন্দ্রনাথের ছোট গল্প বা উপন্যাস সেই মানের নয় বা সেই পর্যায়ের নয়। সেটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, হয়তো তিনি ঠিক করে রবীন্দ্রনাথের ছোট গল্প পড়ে উঠতে পারেননি, সেই জন্য ওনার এই মন্তব্য বা ধারণা, বা প্রচলিত ধারণার বাইরে গিয়ে কিছু কথা বলতে হবে সেই জন্য উনি এই ধরনের মন্তব্য করেছেন। যেমন ধরুন চতুরঙ্গ আমার মতে মানে ভারতীয় সাহিত্যে যতগুলো উপন্যাস লেখা হয়েছে তার মধ্যে অন্যতম উপন্যাস একটি চতুরঙ্গ। এবং রবীন্দ্রনাথের ছোট গল্প, ঘাটের কথার মতো একটা ছোট গল্প লিখতে যে পরিমাণ ডেপথ বা যে পরিমাণ সময় লাগে বা যে পরিমাণ ফিলোসফিক্যাল অ্যাওয়েকেনিং লাগে, সেটা কারুর পক্ষেই বের করা বা খুঁজে বের করা সম্ভব নয়। তো সেইটাকে বুঝে সেটার ব্যাপ্তি জাজ করা আমরা কেউ নই, মানে সেটার ব্যাপ্তি জাজ করার আমরা সত্যিই কেউ নই। আর রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের নাটকে যেমন আমি একটা জিনিস দেখেছি যে উনি বারংবার একই থিম অনেক রিপিটেটিভ বেসিসে নিয়ে এসেছেন, কিন্তু রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রনাথের কবিতার মধ্যে আবার সেই ভার্সেটাইলিটি আছে, সেই ব্যাপ্তি আছে, যেটা রবীন্দ্রনাথের ছোট গল্পের মধ্যেও আছে। কাজেই আমি জানি না তিনি কি বেসিসে বলেছেন, তার পার্সোনাল মতামত অবশ্যই। তবে আমি মনে করি যে রবীন্দ্রনাথের ব্যাপ্তি নিয়ে জাজ করতে গেলে আমাদের 15-16টা সিনেলোচনার এপিসোড হয়ে যাবে। এবং রবীন্দ্রনাথের কিন্তু এই জায়গা থেকে দেখতে গেলে রবীন্দ্রনাথের একটা ছবিও আছে। রবীন্দ্রনাথ একটি সিনেমার সঙ্গেও যুক্ত ছিলেন, নটির পূজা নামে। যদিও সেই সিনেমার দেখার সৌভাগ্য আমার হয়নি, আমি ইতিহাসেই পড়েছি যে উনি একটি ছবি ডিরেক্ট করেছেন, এবং আমি জানি না, হয়তো সেটা লস্ট ছবি, আমি কখনো খুঁজে দেখিনি। তো আজকে আমরা খুব ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেই জায়গা থেকে, যে রবীন্দ্রনাথ এবং বাংলা সিনেমা, রবীন্দ্রনাথকে বাংলা সিনেমা যতভাবে অ্যাডাপ্ট করেছে তার মধ্যে থেকে আমি 5টি ছবি বের করে নিয়ে এসেছি, বা আমার প্রিয় 5টি ছবি আমি বলতে পারি আপনাদেরকে, যেগুলো আপনারা অবশ্যই দেখুন এবং দেখান সবাইকে। সেই সাইলেন্ট যুগ থেকে রবীন্দ্রনাথ কিন্তু পরপর অ্যাডাপ্টেড হয়ে এসেছেন, ইভেন ইন রিসেন্ট টাইমস পর্যন্ত। সেটাই বলে দেয় লোকটার কতদিনের আর কি ব্যাপ্তি। তো রবীন্দ্রনাথের প্রথম যে জিনিসটা, যে ছবিটা আমার মানে ইন নোন সার্কিট রয়েছে অ্যাডাপ্ট করা, সেই ছবিটা কিন্তু মানভঞ্জন বলে একটি ছবি, যেটি সম্ভবত 1923 বা 1921 সালের ছবি। আমি এক্স্যাক্টলি সালটা আমার মনে পড়ছে না, হয় 21 নয় 23, কোনো একটা সময়ের ছবি। এবং মানভঞ্জন ছবিটিও কোথাও পাওয়া যায় না, ইট ইজ আ লস্ট ফিল্ম। খুব বেশি পরিবর্তনও করা হয়নি ফ্রম দ্য টেক্সট, ইট ইজ ভেরি ট্রু টু ইটস টেক্সট, যেটা ওই সময় কিন্তু অধিকাংশ ছবির মধ্যে আপনারা পাবেন, কারণ ছবির লেন্থ খুব ছোট, সেই জন্য
মানে ট্রু টু টেক্সট থাকাটা খুব ইজি। তো সেইটার পরেই কিন্তু আরেকটা ছবি, যেটাও লস্ট ছবি, যেটা একটি হিন্দি ছবি, যেটা রবীন্দ্রনাথের অন্যতম মানে সেরা একটি নাটক বিসর্জন, সেইটার থেকে অ্যাডাপ্ট করে বানানো, সেটার নাম হচ্ছে বলিদান, যেটাতে অভিনয় করেছিলেন সুলোচনা বলে একজন অ্যাক্ট্রেস, যার আরেকটি নাম রুবি মায়ার্স। সুলোচনা বলে বহু ছবিতে তারপরে উনি অভিনয় করেছেন সুলোচনা নামে। উনি একজন ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট স্টার্স অফ ইন্ডিয়ান সিনেমা বলা যেতে পারে। তো তিনি অভিনয় করেছিলেন এই ছবিটাতে বলিদান, যেটা 1927 সালের ছবি, সম্ভবত 25 বা 87 সম্ভবত। এবং এই ছবিটিও কোথাও অ্যাভেলেবল নয়, এবং ওয়ান অফ দ্য লং লস্ট ফিল্মস যেগুলো তৈরি করা হয় লিস্ট, তার মধ্যে একটি ছবি হচ্ছে এই ছবিটি, যেটা কোথাও খুঁজে পাওয়া যায় না। তো সেই জন্য আমি এই ছবিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, বিকজ এই ছবিগুলো মোস্ট অফ দ্য ছবি ইদার আমার দেখা নেই, হয় খুঁজে পাওয়া যায় না। তো সেই জন্য আমরা অনেকটা পরে চলে আসছি, আমি একেবারে 50-এর দশকে চলে আসছি, এবং সেই সময় থেকে রবীন্দ্রনাথের যে অ্যাডাপ্টেশন গুলো হয়েছে তাই নিয়ে আমরা আলোচনাতে ঢুকছি। এবং সেটা করতে গিয়ে হয়তো রবীন্দ্রনাথের অ্যাডাপ্টেশনে কিভাবে পাল্টেছে সময়ের সাথে সাথে, সেটা নিয়েও আমরা কথা বলবো। সেইটাই আমাদের হয়তো এই সিনেলোচনার আজকের পর্বের একটা হাইলাইট হয়ে থাকবে। তো প্রথম যে ছবিটার কথা আমি বলবো সেটা হচ্ছে 1956 সালের একটি ছবি, যে ছবিটা অ্যাকচুয়ালি একটি রিমেক ছবি, কিন্তু বেশ কিছু জিনিস পরিবর্তন করা হয়েছে সেই ছবিটার মধ্যে ফ্রম দ্য মেইন স্টোরি। সেটা রবীন্দ্রনাথের খুব নামকরা একটি স্যাটারিক্যাল কমেডি, যেটার নাম হচ্ছে চিরকুমার সভা। চিরকুমার সভা মানে যেখানে প্রত্যেকে কুমার, এবং প্রত্যেকে একদম মানে নিয়েছে, প্রতিজ্ঞা করেছে যে তারা কোনোদিন বিয়ে করবে না, এবং তার মধ্যে থেকে একজন ব্যক্তি সেই প্রতিজ্ঞা ভাঙছে, এবং একটা রোম্যান্সের একটা তৈরি হচ্ছে পুরো সভা জুড়ে। তো সেইটা নিয়ে একটা গোঁড়ামির বিরুদ্ধে একটা খুব স্যাটারিক্যাল ভঙ্গিতে একটা প্রতিবাদ রবীন্দ্রনাথ কিন্তু করেছেন, যেটা আমি বারবারই বলি যে রবীন্দ্রনাথের আপনি যদি নাটক দেখেন, আপনি দেখবেন রবীন্দ্রনাথের নাটকের থিম্যাটিক সিমিলারিটি টা মানে থ্রু আউট বিদ্যমান। কারণ রবীন্দ্রনাথ সবসময় এই গোঁড়ামির বিরুদ্ধে একটা প্রতিবাদ, সেটা কিন্তু ওনার নাটকের মধ্যে দিয়ে বারবার রিপিট করতে গেছেন। সেটা আপনি রক্তকরবী বলুন, অচলায়তন বলুন, রাজা বলুন, এই ইভেন চিরকুমার সভার মতো একটা স্যাটারিক্যাল কমেডি, সেটার মধ্যেও কিন্তু এটা রয়েছে। তো 1956 সালের এই ছবি, দেবকী বসুর ডিরেকশন, এবং এই ছবিটা অ্যাকচুয়ালি রিমেক কেন বললাম, কারণ অলরেডি এই ছবিটা আগে প্রেমাঙ্কু রাতর্থী বলে একজন পরিচালক ছিলেন, তিনি অলরেডি বানিয়ে ফেলেছেন, যেখানে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সেই চরিত্রটি 1956 সালের এই ছবিটিতে রিপ্রাইজ করেছিলেন উত্তম কুমার, এবং দেবকী বসুর সঙ্গে উত্তম কুমারের দুটো ছবিতে কোলাবোরেশন হয়েছে। তার মধ্যে একটা ছবি ছিল নবজন্ম, আর একটা ছবি ছিল এই চিরকুমার সভা, এবং দুটি ছবি অনবদ্য। তার মধ্যে নবজন্মতে উত্তম কুমার গানও গেয়েছিলেন, এবং চিরকুমার সভাতে অনবদ্য অভিনয় করেছিলেন। এবং পুরো ছবিটির মধ্যে যে একটা অদ্ভুত স্যাটায়ার, যেটা রবীন্দ্রনাথ নিজের নাটকে মানে ভীষণ, রবীন্দ্রনাথের তো রসবোধ সাংঘাতিক, মারাত্মক রসবোধ, তো সেই রসবোধটা যেভাবে রবীন্দ্রনাথের পয়েন্ট অফ ভিউ থেকে ইনকর্পোরেট হয়েছে, সেই রসবোধটা যেন দেবকী বসু নিজের ছবির মধ্যে খুব অনায়াসে ইনকর্পোরেট করতে পেরেছেন, যেটা আমি হয়তো প্রেমাঙ্কু রাতর্থীর ছবিটার মধ্যে পাইনি সেই অর্থে। কারণ প্রেমাঙ্কু রাতর্থীটা অনেক বেশি মানে ইট ইজ আ ভেরি লয়াল অ্যাডাপ্টেশন, কিন্তু এতটাই লয়াল অ্যাডাপ্টেশন যে মোরলেস সিমিলার রাখতে গিয়ে না ক্রাক্সটা বা হার্টটা কোথাও গিয়ে হারিয়ে গেছে। সেই জন্য অনেক বেশি ভীতু অ্যাডাপ্টেশন আমি বলবো, যেটা এইখানে অনেক বেশি লিবারেটেড, অনেক বেশি ওপেন, আর অনেক বেশি সাহসী একটা অ্যাডাপ্টেশন 1956 সালের এই ছবিটি। এবং আমার মতে রবীন্দ্রনাথের যে কটি অ্যাডাপ্টেশন এখনো অবধি হয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডাপ্টেশনস চিরকুমার সভা। এবং চিরকুমার সভা আপনারা হয়তো ইউটিউবেই পেয়ে যাবেন।
এবং যতবার দেখবেন আপনি বুঝতে পারবেন যে একটা ওই যে বাংলা সিনেমার, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম ফিল গুড বেঙ্গলি ফিল্মস, সেই যে বেঙ্গলি সিনেমার একটা ফিল গুডনেস, সেইটা দেবকী বসু থ্রু আউট বজায় রেখেছেন। তার সাথে রবীন্দ্রনাথের হিউমার এবং দেবকী বসুর নিজস্ব হিউমার ব্লেন্ড হয়ে একটা অনবদ্য ছবি সৃষ্টি হয়েছে। এবং তার সাথে যেটা আছে সেটা হচ্ছে দেবকী বসুর একটা নিজস্ব ক্ষমতা ছিল খুব অনবদ্য মেলোড্রামা সৃষ্টি করার। সেইটা খুব ইমোশনাল দৃশ্যে ভীষণ ভালোভাবে কাজ করে, যেটা তৎকালীন বাংলা সিনেমায় খুব প্রিভেলেন্ট। মানে আপনি যে কোনো বাংলা সিনেমার মধ্যে আপনি মেলোড্রামাটা পাবেন, কিন্তু সেই মেলোড্রামা আপনাকে ইমোশনালি মানে ইনভেস্ট করে দিচ্ছে উইথ দ্য হেল্প অফ মিউজিক, উইথ দ্য হেল্প অফ সাপোর্টিং ক্যারেক্টারদের পারফরমেন্স, মিউজিক, এই সমস্ত কিছুর প্রেজেন্সে মেলোড্রামাটা এলিভেট হয়ে যাচ্ছে এবং আপনাকেও ইমোশনালি ইনভেস্টেড করে দিচ্ছে এই বিষয়টার মধ্যে। সেইটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এই ছবিটার মধ্যে ভীষণভাবে রয়েছে এই জিনিসটাও। তো চিরকুমার সভা একটি অনবদ্য ছবি এবং যে যে জায়গাতে নাটক থেকে ডিভিয়েট করেছে সেইগুলো কিন্তু দেবকী বসু নিজের যে সেন্সিবিলিটি বা নিজের যে নিজস্বতা সেটাকে ইনকর্পোরেট করানোর জন্য। তো অবশ্যই দেখুন ছবিটি, ইউটিউবে আপনি পুরো ছবিটি পেয়ে যাবেন এবং মানে বারবার দেখার মতো ছবি, যতবার দেখবেন পুরনো হবে না। এরপর আপনি দেখবেন যে রবীন্দ্রনাথের অজস্র কিন্তু অ্যাডাপ্টেশন পরপর শুরু হচ্ছে করা, এবং এগুলো সবই ভেরি ফেথফুল অ্যাডাপ্টেশন, কারণ তখন প্রচুর কপিরাইটের ব্যাপার ছিল, পারমিশনের ব্যাপার ছিল, এবং খুব ফেথফুল কিছু অ্যাডাপ্টেশন হচ্ছে। হয়তো নৌকাডুবি এত ভাষায় অ্যাডাপ্টেড হয়েছে, তত হয়তো একমাত্র দেবদাস হয়তো তত বেশি অ্যাডাপ্টেড হয়েছে, তার থেকে বেশি হয়তো আর কোনো ছবি হয়নি। এবং বহুবার বহু ভাষায় নৌকাডুবি অ্যাডাপ্টেড হয়েছে। ব্যাক ইন 1947 থেকে শুরু করে নিতিন বোসের একটি ছবি, সেটি দিলীপ কুমার করেছিলেন মিলন বলে একটি ছবি, সেটার একটি বাংলা ভার্সন হয়েছিল যেটা অভি ভট্টাচার্য মেন রোলে অভিনয় করেছিলেন দিলীপ কুমারের রোলটিতে, এবং সেইটি বারবার রিপিটেটিভ ওয়েতে ফিরে আস্তে গেছে টিল যিশু সেনগুপ্ত করলেন। এবং এটাই হচ্ছে কিন্তু একটা ব্যাপ্তি আর কি, আরেকটা ব্যাপ্তি আর কি, মানে রবীন্দ্রনাথ বারবার বহু যুগ ধরে একইভাবে আপনি অ্যাডাপ্ট করতে যেতে পারবেন, কিন্তু ক্যারেক্টার নুয়ান্সেস গুলো এতটাই মডার্ন যে আপনার কখনো গিয়ে মনে হবে না যে এটা বহু বছর আগে লেখা একটা বিষয়। আরো একটি ছবি নিয়ে একটি ভুল ধারণা আছে, সেটাও এখানে বলে দেওয়া ভালো। সেটা হচ্ছে যে 2 বিঘা জমিন, যেটা বিমল রায়ের ছবি, সেটিকে অনেকে মনে করে যে এটি একটি রবীন্দ্রনাথের 2 বিঘা জমির কবিতার অ্যাডাপ্টেশন, যেটা কিন্তু কোনো অংশেই সত্যি নয়। রবীন্দ্রনাথের 2 বিঘা জমি কবিতার সঙ্গে মানে 2 বিঘা জমিন ছবিটির মিল ঠিক ততটাই যতটা যে কোনো ছবির সঙ্গে যে কোনো আরেকটি ছবির মিল। 2 বিঘা জমিন ছবিটি সলিল চৌধুরী রিক্সাওয়ালা বলে একটি ছোট গল্প থেকে অ্যাডাপ্ট করে বানানো, তার সঙ্গে 2 বিঘা জমিনের অ্যাজ সাচ কোনো লিঙ্ক নেই। সলিল চৌধুরী রিক্সাওয়ালার সঙ্গে হয়তো 2 বিঘা জমির একটি হালকা সিম্বলিক কানেকশন রয়েছে, যেটা একদম বেসিক প্লট লেভেলে, তার বাইরে কিন্তু একেবারেই নয়। এবং 1956 সালে এই চিরকুমার সভা হচ্ছে, যেখানে অনবদ্য অভিনয় করছেন উত্তম কুমার এবং দেবকী বসুর অনবদ্য পরিচালনা। তারপর আমরা চলে আসছি 1957 সালে আরেকটি অনবদ্য ছবি, যেখানে আমি দেখছি রবীন্দ্রনাথকে নিজের মতো করে অ্যাডাপ্ট করছেন একজন পরিচালক, যার নাম হচ্ছে তপন সিনহা। সেই ছবিটির নাম হচ্ছে কাবুলিওয়ালা। এবং তপন সিনহার সঙ্গে রবীন্দ্রনাথেরও কিন্তু খুব দুর্দান্ত একটা সম্পর্ক, মানে বহুবার তপন সিনহা রবীন্দ্রনাথকে অ্যাডাপ্ট করেছেন এবং প্রত্যেকটি অ্যাডাপ্টেশনের মধ্যে একটা নিজস্বতা আছে, প্রত্যেকটি অ্যাডাপ্টেশনই নিজের মতো একটা নিজস্ব ইন্টারপ্রিটেশন আছে প্রত্যেকটা অ্যাডাপ্টেশনের। যদিও সেই সমস্ত অ্যাডাপ্টেশনের যে ইন্টারপ্রিটেশন সেগুলোর সাথে আমি একমত নই। যেমন ক্ষুদিত পাষাণের যে অ্যাডাপ্টেশন, সেটা আমার খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় যে গল্পের যে এসেন্সটা সেটা কোথাও গিয়ে ছবিটি হারিয়ে ফেলে বা বুঝতে অসুবিধা হয়। কিন্তু এই যে অ্যাডাপ্টেশনটা, এই যে ছবিটা 1957 সালের কাবুলিওয়ালা, এটা তপন সিনহা যেভাবে অ্যাডাপ্ট করছেন এবং যে বিষয়টাকে কন্টেম্পোরাইজ করে যেভাবে তুলে ধরছেন ছবিটার যে মানে ভেতরের যে বেদনাটা,
সার বেদনাটা সেইটা কিন্তু মানে অনবদ্য। এবং কাবুলিওয়ালার যে মেন বিষয়টা কি ছিল, যে একটি বয়স্ক কাবুলিওয়ালা যে তার মেয়েকে তার আফগানিস্তান দেশে ছেড়ে এসে কলকাতার একটি অচেনা অজানা জায়গায় ফেরি করে করে বেড়ায়, সেইখানকার একজন কাবুলিওয়ালার সাথে এই কলকাতার একটি বাচ্চা মেয়ের সম্পর্ক, যেটি অনেকটাই সেই বাবা মেয়ের সম্পর্কের একটি এক্সটেনশন বলা যেতে পারে। এবং যেটা বাবার পয়েন্ট অফ ভিউ থেকে যখন দেখা হচ্ছে, যে বাবাটি অত্যন্ত রকম ভাবে একটি সোল অবজারভার বলা যেতে পারে। এবং এটাই কিন্তু কাবুলিওয়ালার মানে ছোট গল্পটিকে নিজের জায়গায় একটি সাংঘাতিক গল্প করে তোলে, বিকজ ন্যারেটর সে বাবা, এবং সে নিজের মেয়ের সঙ্গে যে সম্পর্কটা, সেটা কাবুলিওয়ালার সঙ্গে মেয়ের সম্পর্কের একটা এক্সটেনশন হিসেবে দেখতে পাচ্ছে, এবং বাবাই হিসেবে কাবুলিওয়ালার সাথে কানেক্ট করতে পারছে। এবং ন্যারেটারে মানে বাবাকে ন্যারেটার হিসেবে প্লেস করার মধ্যে যে মানে যে মহত্বটা রবীন্দ্রনাথ দেখিয়েছিলেন, সেইটা কোথাও গিয়ে তপন সিনহা অসম্ভব ভালোভাবে ক্যাপচার করেছেন। মানে আমরা মূলত ইন মেজর কেসেস আমরা দেখি যে কোনো সিনেমার মধ্যে যখন এই ন্যারেটারের চরিত্রটা এসে ঢোকে, সে কিন্তু পিওরলি তার ছবির মধ্যে আর কিছু করার থাকে না, বিকজ হি বিকামস অ্যান অবজারভার। এবার যেহেতু সে ছবি যে গল্পে রয়েছে, সে ছবিটির মধ্যেও রয়েছে, কিন্তু তার অবদান কিছু নেই গোটা ছবির মধ্যে, কিন্তু গল্পে তার অবদান অনেক বেশি, বিকজ সে ন্যারেট করছে গোটা গল্পটাকে, যেটা আমরা সোনার কেল্লার মতো একটা ছবির মধ্যেও দেখতে পাই। বা ইভেন আমি বলবো আরেকটা ছবি, যে ছবিটা মানে অত্যন্ত মানে সুন্দর ছবি, কিন্তু ন্যারেটারের যে পয়েন্ট অফ ভিউটা সেটা কোথাও গিয়ে গৌণ হয়ে যায়, সেটা হচ্ছে চৌরঙ্গী ছবিটি, যেটা শঙ্করের গল্প থেকে অ্যাডাপ্ট করে। সেখানেও শুভেন্দুর যে চরিত্রটা, তার একটা বিশাল প্রেজেন্স রয়েছে, কিন্তু সেইটা কিন্তু খুব গৌণ হয়ে যায় পারিপার্শ্বিক চরিত্রগুলোর জন্য। এখানে কিন্তু রাধারমণের চরিত্রটি কোথাও গিয়ে সেটা হয় না, এবং সেটাই এই ছবিটিকে অনবদ্য একটি ছবি করে তোলে। এবং বাবার যে জায়গাটা, সেইটা যে আমি যে বললাম যে এক্সটেনশন, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে এই দুটি চরিত্রের যে ইয়েটা, যে মানে যে একটা ডাইকোটমি সেটার মধ্যে দিয়ে, সেটা খুব সুন্দর, মানে ভীষণ ভালনারেবল একটা ক্যারেক্টার হয়ে ওঠে ন্যারেটরের চরিত্রটা। এবং সেটা আর কি দারুণভাবে তপন সিনহা তার ছবির মধ্যে ফুটিয়ে তুলেছিলেন। এবং আরেকটা যে এক্সটেনশন তপন সিনহা করেছিলেন, সেটা হচ্ছে জেলের ভেতরকার একটা এক্সটেনশন করেছিলেন। সেখানে কিছু নতুন চরিত্র উনি ইন্ট্রোডিউস করেছিলেন, যেমন একটা কালী ব্যানার্জির চরিত্র ছিল, তার একটা খুব সুন্দর সংলাপ ছিল, সেই সংলাপ আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, কিন্তু সে একটি সংলাপ বারবার রিপিট করতে, এবং কালী ব্যানার্জির সেই চরিত্রটা প্রচন্ড মেমোরেবল এবং ইম্প্যাক্টফুল একটা চরিত্র, যেটা একটা সাবপ্লট হিসেবে খুব ভালো ওয়ার্ক করে। এবং এই যে কাবুলিওয়ালার চরিত্রের যে উত্তরণ জেলের ভেতরে থাকাকালীন, সেটাকে না মানে কোথাও গিয়ে ভীষণভাবে আপনাকে হিট করে, যে সে কেন মিনিকে এত বছর পরে গিয়েও ভুলছে না। তো মানে সেইটা আর কি, মানে হয় না অনেক সময় কিছু কোয়েশ্চেন্স থেকে যায় ছোট গল্পের মধ্যে, সেই প্রশ্নগুলো প্রত্যেকটা উত্তর দিতে দিতে গেছেন। এবং যেখানে গিয়ে ছবিটা শেষ করছেন মানে তপন সিনহা রবীন্দ্রনাথের থেকে বেশ কিছুটা সরে এসে, সেটা যেন মানে ছবিটাকে একটা অন্য পর্যায়ে উত্তীর্ণ করে দেয়। এবং সেই উত্তরণটাই কাবুলিওয়ালাকে একটি মানে মাস্টারপিস, নিয়ার টু মাস্টারপিস ছবি করে তোলে। এবং তপন সিনহা আমার অন্যতম প্রিয় একজন পরিচালক, এবং মেইন স্ট্রিমের জায়গা থেকে উনি যেভাবে বেশ কিছু চেঞ্জেস করেছেন ক্যারেক্টারাইজেশনে বলুন বা ডায়ালগসে বলুন, এবং যে বাচ্চাটি অভিনয় করেছিলেন, সেই বাচ্চাটির মধ্যে টিঙ্কু ঠাকুরের চরিত্রটির মধ্যে যে ফ্ল্যামবয়েন্স বা যে সরলতা নিয়ে এসেছেন তপন সিনহা নিজের লেখনীর মধ্যে দিয়ে, সেটাও অনবদ্য। আর ছবি বিশ্বাস তো মানে আমি কিছু বলতেই চাই না ওনাকে নিয়ে, উনি যে কি করেছেন সেটা মানে বিয়ন্ড ওয়ার্ডস, বিয়ন্ড মানে
আমার আমার কথা আমি কথা দিয়ে সেটা এক্সপ্লেন করতে বা এক্সপ্রেস করতে পারবো না। সেই যে ছোট্ট সূক্ষ্ম এক্সপ্রেশন থেকে শুরু করে এই যে একটা কাবুলি চরিত্রের যে অ্যাকসেন্ট, সেইটাকে নিয়ে আসা এবং কোথাও গিয়ে সেটা মানে খুব ক্যারিকেচারিশ হয়ে উঠছে না, অথচ মেন টোনটা ধরে রেখেছে। দুর্দান্ত অনবদ্য একজন পারফর্মার ছবি বিশ্বাস, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই সমস্ত কিছুর জন্য মানে আমি কাবুলিওয়ালা এরপর আরো অনেকবার অ্যাডাপ্ট হয়েছে, কাবুলিওয়ালা হিন্দিতে হয়েছে, পরিচালকের নাম আমার মনে নেই, বিমল রায় প্রডিউস করেছিলেন, যেটা বলরাজ সাহানি অভিনয় করেছিলেন। তিনিও একজন অসম্ভব ভালো অভিনেতা, বাট কুড নেভার ব্রিং দ্যাট আউট যেটা ছবি বিশ্বাস করতে পেরেছিলেন। এবং তারপরেও মিঠুন চক্রবর্তী করেছেন, ড্যানি ডেনজংপা করেছেন বায়োস্কোপ পালা বলে একটি ছবি। কেউই না সেই সেই যে নুয়ান্সটা ফুটিয়ে তুলতে পারেননি। এবং ছবির মধ্যে যে সূক্ষ্ম চেঞ্জেস গুলো হয়ে গেছে ওভার দ্য পিরিয়ড এবং বাকি ছবিগুলোর মধ্যে কোনো ছবি সেই নুয়ান্সটা তুলে ধরতে পারেনি যেটা তপন সিংহের কাবুলিওয়ালা তুলে ধরতে পেরেছিল। ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তো এরপর আমরা যে ছবিতে চলে আসবো, যে ছবির কথা না বললেই নয়, যে ছবিটি রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নিয়ে নিজের মতো করে ইন্টারপ্রেট করে অনবদ্যভাবে পাল্টে দিয়ে কোথাও গিয়ে সাহিত্যের যে গুণাগুণ তার থেকেও এক ধাপ ওপরে পৌঁছে দিয়েছিলেন, সেইটা হচ্ছে চারুলতা। সত্যজিৎ রায়ের ছবি চারুলতা, যেখানে মাধবী মুখোপাধ্যায় প্রধান চরিত্রে অভিনয় করেন এবং one of the best adaptations of রবীন্দ্রনাথ আমার মতে, if not the best আর কি। আমি মনে করি যে এরকম ছবি মানে এই যে নিজস্ব ইন্টারপ্রিটেশন, মানে যে কোনো ছবি, মানে এই চারুলতা নিয়ে একটা ক্রিটিসিজম ছিল যে চারুলতার সাথে সিনেমা চারুলতার ঠিক ততটাই মিল যতটা যে কোনো ছবির সঙ্গে যে কোনো ছবির মিল। কিন্তু আপনি যদি সূক্ষ্মতাটা দেখেন, যে বেসিক যে তিনজনের যে বন্ডিংটা, যে ভূপতির সঙ্গে তার যে ডিট্যাচমেন্টটা এবং ভাই আসার অমলের আসার ফলে চারুলতার সঙ্গে অমলের যে কানেকশনটা, সেইটা যেভাবে ছবিটির মধ্যে তৈরি হয়েছে যে নুয়ান্স দিয়ে, সেইটা কিন্তু রবীন্দ্রনাথের লেখার মধ্যেও বিদ্যমান ছিল। রবীন্দ্রনাথের লেখার মধ্যে একটা নিজস্ব হিউমার আছে যেটা কাবুলিওয়ালার মধ্যেও ছিল, সেইটা কিন্তু চারুলতাতেও বেশ কিছুবার রেপিটেটিভ ওয়েতে এসেছে। সেই হিউমারটা সত্যজিৎ রায় নিজস্ব হিউমার দিয়ে চেঞ্জ করে নিজের মতো করে একটা অন্যভাবে প্রেজেন্ট করেছিলেন এবং সময়ের সাথে সাথে যেভাবে হিউমার পাল্টায় সেইটা খুব সুন্দরভাবে ছবির মধ্যে ফুটে উঠেছিল। এবং চারুলতা ইজ আনপ্যারালেল। মানে সত্যজিৎ রায়ের সঙ্গেও রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর সম্পর্ক আছে এবং সত্যজিৎ রায় রবীন্দ্রনাথকে বেশ কয়েকবার অ্যাডাপ্ট করেছেন। সত্যজিৎ রায় ঘরে বাইরে করেছেন, সত্যজিৎ রায় তিন কন্যা করেছেন, সত্যজিৎ রায় চারুলতা করেছেন। কিন্তু ঘরে বাইরে বা তিন কন্যা সেই নুয়ান্সটা, তিন কন্যার সমাপ্তি কিছু অংশে সেই নুয়ান্সটা তুলে ধরতে পেরেছিল, বা পোস্টমাস্টার না মণিহারা সেই নুয়ান্স ধরতে পেরেছে, যে কারণে আমি তিন কন্যাকে এই 5টি লিস্টে রাখছি না, না ঘরে বাইরে সেই নুয়ান্সটা ধরতে পেরেছে, যেটা তার চারুলতা অনবদ্যভাবে অনায়াসে তুলে ধরতে পেরেছে। এবং যে কারণে রবীন্দ্রনাথের অ্যাডাপ্টেশন নিয়ে যদি কথা হয় তাহলে চারুলতা সেখানে আসবেই। এবং যেভাবে নিজস্ব একটা সিনেম্যাটিক ইমেজারি ভদ্রলোক সৃষ্টি করেছিলেন এবং সেখানে বঙ্কিমের একটা প্রেজেন্স নিয়ে আসা, সেখান থেকে মিউজিকের সাহায্যে সিন ট্রানজিশন হয়, জাস্ট ভাবা যায় না। এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের পারফরমেন্স, মাধবী মুখোপাধ্যায়ের পারফরমেন্স। আরেকটা যেটা ইন্টারেস্টিং, মানে ছোট গল্পটার নাম তো নষ্টনীর, যেটা খুব মানে ছোট্টভাবে যদি আমি বলি যে একটা বাড়ি সেটাকে নষ্ট করে দেওয়া, একটা সামগ্রিক সম্পর্কের কারণে একটি বাড়ি নষ্ট হয়ে যাওয়ার গল্প, সেইটার নামটা পাল্টে চারুলতা করে দেওয়া, যেটা একটি ক্যারেক্টার স্টাডি হয়ে ওঠে। মোর দ্যান 3টে মানুষের সম্পর্কের গল্প, ইট বিকামস আ ক্যারেক্টার স্টাডি, যে কেন এই ঘটনাটা ঘটছে, কেন সে সরে আসছে, কেন তার একাকিত্বটা থেকে তার অন্য একটি পুরুষের প্রতি একটা আকর্ষণ তৈরি হচ্ছে,
এবং সেখান থেকে ছবিটা যেখানে শেষ হচ্ছে, ওই যে ফ্রিজ ফ্রেম এবং আটকে যাওয়া ওই সময়ের মধ্যে যেভাবে ছবিটা শেষ করে দিচ্ছেন সত্যজিৎ রায়, এবং রবীন্দ্রনাথ কিন্তু সেইটার পরে আরো অনেক কিছু দেখিয়েছিলেন যেটা সত্যজিৎ রায় দেখাচ্ছেন না। হি চোজ নট টু শো ইট বিকজ হি ওয়ান্টস দ্যাট ফিল্ম টু বি আ ক্যারেক্টার স্টাডি অ্যান্ড নট অ্যাবাউট not anything more than that, not about the other characters. It just wants to be about চারুলতা। সেই কারণে ছবিটি ওই শেষে ফ্রিজ ফ্রেম দিয়ে শেষ হয়ে যাচ্ছে এবং অনবদ্যভাবে রবীন্দ্রনাথের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডাপ্টেশন হয়ে উঠছে। তো চারুলতার কথা না বললেই নয়, চারুলতাও ইউটিউবে আছে, আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় যতবার খুশি দেখতে পারবেন। তো 3টি ছবি হয়ে গেল। এরপর আরো 2টো ছবি পড়ে থাকে এবং অসংখ্য ছবির কথা আমার এই মুহূর্তে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু আরেকটা যে ছবির কথা না বললেই নয়, সেই ছবিটাও নিজেকে সময়ের সাথে সাথে অনেকটা পাল্টে একদম অন্যভাবে প্রেজেন্ট করেছিল। সেই ছবিটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষের শেষ ছবি চিত্রাঙ্গদা। এবং ঋতুপর্ণ ঘোষ নিয়ে অনেকের অনেক প্রবলেমস থাকতে পারে। ঋতুপর্ণ ঘোষের সার্বিক ছবির যে ভাবনা বা ধারা, তার মধ্যে ভার্সেটালিটির অভাব থাকতে পারে, কিন্তু তার রবীন্দ্রনাথকে বোঝা নিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই। বিকজ রবীন্দ্রনাথকে ঋতুপর্ণ ঘোষ যেভাবে বুঝেছিলেন, খুব অল্প সংখ্যক বাঙালি আর্টিস্টই সেভাবে বুঝতে পেরেছেন। গানের ওপারে তার একটা বিরাট বড় প্রমাণ। এবং সেই জায়গা থেকেই আমি বলবো, এবং ওভার দ্য ইয়ার্স আরো বেশি বুঝেছেন, আরো সময় যত দিয়েছেন আরো বেশি বুঝেছেন, যে কারণে চোখের বালির থেকে তার পরবর্তী যে অ্যাডাপ্টেশন গুলো, নৌকাডুবি অ্যাজ অ্যান অ্যাডাপ্টেশন আরো বেটার। এবং যেই উনি রবীন্দ্রনাথ এবং মডার্ন সিভিলাইজেশন, মডার্ন টাইমস দুটোকে মিক্স করেছেন, দুটোকে মিলিয়েছেন, সঙ্গে সঙ্গে একটা ফাইন ছবি তৈরি হয়েছে, যেটা হচ্ছে চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা আমার মতে ইট ইজ আ ফ্যান্টাস্টিক ফিল্ম, মানে ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট রবীন্দ্রনাথ অ্যাডাপ্টেশনস অ্যাকর্ডিং টু মি। এবং ছোট্ট একটা পোর্শন চিত্রাঙ্গদা যে কাব্যনাট্য রবীন্দ্রনাথের আছে, সেটার একটি ছোট্ট পোর্শন চিত্রা, যেখানে অর্জুন এবং চিত্রাঙ্গদার যে সম্পর্ক, সেটার সঙ্গে জেন্ডার অ্যাজ অ্যান আইডেন্টিটি সেটাকে লিঙ্ক করা এবং মডার্ন সময়ে ফেলা, এবং বাকি চরিত্রগুলোর মধ্যে নিজের প্রেজেন্সটা অ্যাজ আ হোল, বাকি চরিত্র বা সমাজের সঙ্গে নিজের প্রেজেন্সটা অ্যাজ আ হোল ডিকোড করতে থাকা এবং আইডেন্টিটি ডিকোড করতে থাকা, সেটার জন্য যে পারফরমেন্সটা ডিমান্ড করে সেটা ঋতুপর্ণ ঘোষ দিয়েছিলেন। এবং যেভাবে চরিত্রটা ইভলভ করে, যদিও পুরো ছবিটা যদি ড্রয়িং রুমে বেস্ট না হতো, আরেকটু বাইরে যেত, হয়তো আরো ভালো হতে পারতো, কিন্তু ওই যে নাটকের জায়গাটা আসে এবং সেইখান থেকে যেভাবে পারিবারিক সম্পর্ক এবং নিজের আশপাশের মানুষদের সঙ্গে সম্পর্ক সমস্ত কিছু মিক্স হতে হতে যায়, সব মিলিয়ে একটা অনবদ্য অ্যাডাপ্টেশন হয়েছে চিত্রাঙ্গদার এই চিত্রাঙ্গদা দ্য ক্রাউনিং উইশ ছবিটা। হইচইতে অ্যাভেলেবেল আছে। এবং রবীন্দ্রনাথ ইন মডার্ন কনটেক্সট, ইন টার্মস অফ আইডেন্টিটি, ইন টার্মস অফ জেন্ডার আইডেন্টিফিকেশন বা নিজেকে চেনা, এই যে রবীন্দ্রনাথের একটা কমন অ্যাসপেক্ট ছিল থ্রু আউট। আপনি যদি রবীন্দ্রনাথের গান শোনেন, আপনি বুঝতে পারবেন যে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে, যেখানে রবীন্দ্রনাথ নিজেকে চেনার একটা খুব খুব সুন্দরভাবে নিজেকে চেনার একটা পার্সপেক্টিভ থ্রু আউট হিজ এন্টায়ার মানে বিবলিওগ্রাফি উনি দিয়ে গেছেন। সেইটাকে কিন্তু সেই ক্রাক্সটা, সেই ইমোশনটাকে খুব সুন্দরভাবে ঋতুপর্ণ ঘোষ ধরতে পেরেছিলেন নিজের এই লাস্ট ছবিটির মধ্যে দিয়ে। খুব আনফর্চুনেট, এটি ওনার লাস্ট ছবি হয়েছিল, কিন্তু অনবদ্য অ্যাডাপ্টেশন। আমি বলবো, আমি মনে করি ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাডাপ্টেশনস ডেফিনেটলি রবীন্দ্রনাথের। তো অবশ্যই আপনারা এই ছবিটি দেখুন। এছাড়া
বেশ কিছু অনারেবল মেনশন আমি লাস্ট ছবিটি বলার আগে যদি বলে দিই। যেমন পার্থপ্রতিম চৌধুরীর একটি ছবি আছে শুভা ও দেবতার গ্রাস, সেটিও একটি অনবদ্য অ্যাডাপ্টেশন আমি মনে করি। যে শুভা এবং দেবতার গ্রাস দুটিকে যেভাবে কালমিনেট করে বানানো একটি ছবি, সেটা একটি ভীষণ ভালো ছবি, এবং আমি এটি নিয়ে আগে ডিটেলে আলোচনাও করেছি পার্থপ্রতিম চৌধুরীর এপিসোডটাতে। এবং দুর্দান্ত একটা ছবি শুভা ও দেবতার গ্রাস, যেখানে এই শুভা যেটি একটি বোবা কালামে এবং সেই সঙ্গে রবীন্দ্রনাথের কবিতা দেবতার গ্রাসকে অ্যাডাপ্ট করা, সাংঘাতিক দুর্বোধ্য কাজ এবং প্রচন্ড ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করা একটি কাজ। এরপর যে ছবিটির কথা না বললেই নয় সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের তিন কন্যা। ভীষণ ভীষণ ভালো ছবি, বিশেষ করে পোস্টমাস্টার এবং সমাপ্তি, এই দুটো। এবং এই সমাপ্তি থেকেই আমার মনে পড়লো একটি হিন্দি ছবি হয়েছিল উপহার বলে। তো উপহার ছবিটাও শুভেন্দু রয় সম্ভবত ডিরেক্টর ছিলেন, জয়া ভাদুরী প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সেটিও একটি অনবদ্য ছবি, এই সমাপ্তিকে অ্যাডাপ্ট করে বানানো। এরপর আরেকটা যে ছবিটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে অজয় করের একটা ছবি, এবং সেটা পরের দিকে সৌমিত্র চট্টোপাধ্যায়, নন্দিনী মালিয়া এবং আমাদের সাবিত্রী চট্টোপাধ্যায় ছিলেন, মাল্যদান। সেটিও একটি অনবদ্য ছবি, অনবদ্য অ্যাডাপ্টেশন, আমার মতে ইমোশনালি ভীষণ কানেক্টেড একটা অ্যাডাপ্টেশন। যদিও রবীন্দ্রনাথের যে ইন্টেলেক্ট সেইটা কোথাও গিয়ে ডাউন হয়ে অনেক বেশি অ্যাক্সেসিবল এবং অনেক বেশি যেটাকে বলে ইমোশনালি কানেক্টিং, ইমোশনালি ডিসরাপ্টিং একটা ছবি মাল্যদান। অজয় করের নিজস্ব ভঙ্গিতে উইথ ব্রিলিয়েন্ট লাইটিং, যেটা অজয় করের একদম মানে ফোর্টে আর কি, সেইভাবে বানানো একটা ছবি। এবং ছবির শেষ দৃশ্য দেখলে যে কোনো মানুষের চোখ দিয়ে জল আসবেই আসবে। সেটাও একটা অনবদ্য অ্যাডাপ্টেশন। আরেকটা যেটা খুব মৃণাল সেনের অন্যরকম কাজ, সেটা হচ্ছে ইচ্ছা পূরণ, যেটা রবীন্দ্রনাথের একটি কমেডি ছোট গল্প, যেখানে আত্মা এক্সচেঞ্জ হওয়া, যেটা পরে হাদাবোধা বলে একটি ছবি তৈরি হয়েছিল। সেটা ওই ইচ্ছা পূরণের আইডিয়াটাকেই অ্যাডাপ্ট করে বানানো, যেটা পরবর্তীকালে অপরমব্রত চট্টোপাধ্যায় হাওয়া বদলে করেছিলেন। তো ইচ্ছা পূরণের আইডিয়াটাকে মৃণাল সেন নিজের মতো করে নিয়ে একটি বাবা এবং ছেলের মধ্যে সোল এক্সচেঞ্জ করে একটি দুর্দান্ত ছবি তৈরি করেছিলেন। এবং সেটি কিন্তু মৃণাল সেনের যে স্টাইল অফ ফিল্ম মেকিং, সেটার থেকে অনেকাংশে আলাদা। ভীষণ ভীষণ ফ্রেশ কমিক একটা ছবি, এবং খুবই সুন্দরভাবে রবীন্দ্রনাথের নুয়ান্সেস গুলো ধরতে পেরেছিল ছবিটি। এছাড়া অরুন্ধতী দেবীর মেঘ ও রৌদ্র ভীষণ ভালো ছবি, সেটাও খুব অনেস্ট এবং ক্লোজ টু দ্য টেক্সট অ্যাডাপ্টেশন বলা যেতে পারে। সুমন মুখোপাধ্যায়ের চতুরঙ্গ ভীষণ ভালো ছবি, এবং কৌশিক মুখার্জি বা আমাদের কিউ, ওনার তাসের দেশ, এবং সেটাও ভীষণ ভীষণ ভালো একটা অ্যাডাপ্টেশন, আমার খুব প্রিয় অ্যাডাপ্টেশন তাসের দেশ। এবং খুব অন্যরকম অ্যাডাপ্টেশন, খুব চেঞ্জ করে কিউ নিজের মতো করে অ্যাডাপ্ট করেছিলেন, বাট ইটস আ ফ্যান্টাস্টিক অ্যাডাপ্টেশন আমার মতে। তো এইগুলো সবই খুব ভালো অ্যাডাপ্টেশন, এবং সবই মনে রাখার মতো এক একটি অ্যাডাপ্টেশন। কিন্তু আমার কাছে যে ছবিটি স্ট্যান্ড আউট করে অ্যাজ দ্য টপ, মানে আজকের আলোচনা শেষ করার জন্য যে ছবিটি একদম টপে থাকবে, সেটি অনেক পুরনো একটি ছবি, এবং বাংলা ছবির ইতিহাসের প্রথম হরর ছবি বলা যেতে পারে। সেটি একটি 1950 সালের ছবি, এবং ছবিটির নাম হচ্ছে কঙ্কাল, পরিচালক নরেশ মিত্র। এই যে রবীন্দ্রনাথের হরর, এটা নিয়ে প্রচুর প্রবলেমস আছে। মানে রবীন্দ্রনাথের হররটা আর 5 জন সাহিত্যিক যেভাবে হরর লিখেছেন, বা যেভাবে ভৌতিক বিষয় বা অলৌকিকতা পারসিভ করেছেন, তার থেকে রবীন্দ্রনাথ অনেক অন্যভাবে এই হরর জিনিসটাকে পারসিভ করেছেন। কিভাবে পারসিভ করেছেন না, মানে রবীন্দ্রনাথের ভূত বা ভৌতিক যে এলিমেন্টস, সেগুলো কিন্তু অত বেশি ডিরেক্ট নয়, অনেক বেশি সাইকোলজিক্যাল, অনেক বেশি মনস্তাত্ত্বিক, যেটা ক্ষুদিত পাষাণেও এসেছে, যেটা মণিহারাতেও এসেছে, এবং যেটা কঙ্কালেও এসেছে।
যেটা প্রবলেম হয়েছে ক্ষুদিত পাষাণের মতো ছবির ক্ষেত্রে, যেটা পরবর্তীকালে মাহাল হিসেবে অনেকবার অ্যাডাপ্টেড হয়েছে ছবিটি, লেকিন বলে একটি ছবি হিসেবে অ্যাডাপ্টেড হয়েছে, মেহবুবা হিসেবে অ্যাডাপ্টেড হয়েছে। ক্ষুদিত পাষাণের যে মেজর প্রবলেমটা সেটা হচ্ছে যে পুরোটাই একটি ভৌতিক ছবি হয়ে ওঠে, বা মণিহারাও কিন্তু সার্বিকভাবে একটি ভূতের ছবি। হরর যে এলিমেন্টটা সেটা রয়েছে, কিন্তু অনেক বেশি ভুতুড়ে এবং অনেক ডিরেক্ট ভূতের সঙ্গে একটা অ্যাসোসিয়েশন, এইটা কিন্তু মণিহারা বা আপনি ক্ষুদিত পাষাণের মধ্যে পাবেন। অন দ্য কন্ট্রারি, রবীন্দ্রনাথের এই যে অলৌকিক বিষয়ের সঙ্গে রবীন্দ্রনাথের যে অ্যাসোসিয়েশন, এইটাকে যদি কেউ ভালোভাবে ধরতে পারেন বা একদম কারেক্ট ভাবে প্রেজেন্ট করে উঠতে পারেন, সেটা কিন্তু একমাত্র করতে পেরেছিলেন 1950 সালের এই ছবিটিতে নরেশ মিত্র। কঙ্কাল ছবিটি একটি আদ্যপান্ত হরর ছবি, কিন্তু ইট ইজ ভেরি সাইকোলজিক্যাল ইন নেচার, এবং মেইন চরিত্রটির নিজের একটা রিফ্লেকশন দেখতে পাওয়া ওই কঙ্কালের মধ্যে, সেটা যেন অনেক বেশি মানে প্রস্ফুটিত হচ্ছে এই ছোট গল্পের মধ্যে। সেইটা যে ভীষণ সুন্দরভাবে নরেশ মিত্র এই ছবিটিতে দেখাতে পেরেছিলেন, এবং যেহেতু উনি মেন ক্রাক্সটা ধরতে পেরেছিলেন এবং তার সঙ্গে ওই ইরি সেটিংটাকে এত সুন্দরভাবে ইনকর্পোরেট করতে পেরেছিলেন উইথ আ ফ্যান্টাস্টিক মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর, সেইটার জন্য ছবিটি আমার মতে রবীন্দ্রনাথের যে কটি অ্যাডাপ্টেশন হয়েছে, এবং জনরা ভিত্তিক অ্যাডাপ্টেশন যদি আমি রবীন্দ্রনাথের কোনো ধরি, সেটার মধ্যে স্ট্যান্ড আউট করবে কঙ্কাল। এবং এরকম অজস্র ছবি তো হয়েছে যে ছবিগুলি আপনাকে ভীষণ ভালো লাগছে আপনার ছবিটি, অথচ আপনি বুঝতে পারছেন যে উপন্যাসের যে মেইন ক্রাক্সটা সেটা এই ছবিটি ধরতে পারেনি। ছবিটি ভালো ছবি, যেটা তপন সিংহের অতিথি, খুব ভালো ছবি, কিন্তু উপন্যাসের ছোট গল্পের যে মেইন ক্রাক্স, অতিথি যে গল্পটা, তার যে মেইন ক্রাক্স, সেটা কিন্তু কোথাও গিয়ে ধরতে পারেনি অতিথি ছবিটি। সেই জন্য মানে কোথাও গিয়ে আমি ডিস্টেন্স হয়ে যাচ্ছি ফ্রম দ্য ফিল্ম, দো ইট ইজ ইন্ডিপেন্ডেন্টলি আ ভেরি ইন্টারেস্টিং ফিল্ম, কিন্তু আমি অ্যাজ আ পার্সন, যেহেতু আমি ছোট গল্পটা পড়েছি, একটু ডিস্টেন্সড হয়ে যাচ্ছি। আমি জানি দুটোকে কমপ্লিটলি আলাদাভাবে জাজ করা উচিত, কিন্তু কখনো কখনো ইট বিকামস ভেরি কোডিপেন্ডেন্ট। তো সেই জায়গা থেকে কিছু ছবি হয় যে ছবিগুলি অ্যাডাপ্টেশন হিসেবে এবং ইন্ডিপেন্ডেন্টলি দুটো দিক থেকেই একটি অনবদ্য ক্রিয়েশন। কঙ্কাল তেমন একটি ছবি যে অ্যাডাপ্টেশন হিসেবেও প্রচন্ড সৎ, প্রচন্ড পারফেক্ট একটি অ্যাডাপ্টেশন, এবং অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ইন্ডিপেন্ডেন্টলি উইথ রেসপেক্ট টু দ্য জনরা ইট ইজ ট্রাইং টু কেটার, ইট ইজ আ পারফেক্ট ফিল্ম ইন দ্য হরর জনরা। তো এবং আরেকটা যেটা সবচেয়ে ইন্টারেস্টিং অ্যাসপেক্ট, সেটা হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট, মানে প্রবাবলি দ্য আর্লিয়েস্ট হরর ফিল্ম এভার মেড ইন বেঙ্গল। এবং তা সত্ত্বেও যে নুয়ান্স, হররের যে প্রতিটি টেমপ্লেট, মানে যে বিষয়গুলো হয় হররের মধ্যে, যে ক্ষুদ্র ক্ষুদ্র নুয়ান্স গুলো থাকে বা এলিমেন্টস গুলো থাকে, প্রত্যেকটিকে সুন্দর করে ইনকর্পোরেট করা হয়েছে। যার প্রধান হররের যে প্রধান জায়গা, সেটা হচ্ছে যে কিভাবে একটি ফ্রেমকে থ্রু লাইটিং আপনি ইন্টারেস্টিং করে তুলবেন, এবং কিভাবে কারেক্ট জায়গায় সাউন্ড দিয়ে আপনি অডিয়েন্সের মনে ভয়টা ক্রিয়েট করতে পারবেন। এই দুটো হচ্ছে হররের মেইন অ্যাসপেক্ট, এবং এই দুটি নরেশ মিত্রর কঙ্কালে সমানভাবে বিরাজমান, এবং যেটি ওই গল্পটার যে এসেন্সটা তার সঙ্গে, সেটাকেও প্যারালালি খুব সুন্দরভাবে এক্সিকিউট করেছে। তো সেই জন্য দুটো মিলিয়ে নরেশ মিত্রর কঙ্কাল is a fantastic adaptation, and it is one of the finest Rabindranath adaptations ever made till date, according to me. তো অবশ্যই নরেশ মিত্রর কঙ্কালও অবশ্যই আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। এখন আমি জানি না অ্যাভেলেবেল আছে কিনা, কিন্তু আমি ইউটিউবেই দেখেছিলাম ছবিটি। তো এবং ডিডি বাংলাতে বেশ কয়েকবার ছবিটি দিয়েছে। তো ডিডি বাংলাতেও চোখ রাখুন, যদি আপনাদের কারো টিভি থাকে তো আপনারা ডিডি বাংলাতে চোখ রাখুন যারা দেশে আছেন, এবং যে কোনো দিন হয়তো দিয়ে দিল কঙ্কাল, এবং আপনারা দেখুন ছবিটা।
কোয়ালিটি ওয়াইজ অনেকটা খারাপ হয়ে যেতে পারে বেশ কিছু জায়গাতে, কিন্তু ছবিটির যে এসেন্সটা সেটা থেকে আপনারা বিরত হবেন না। দুর্দান্ত ছবি, দুর্দান্ত পারফরমেন্স, এবং ওই সময় দাঁড়িয়ে ওই যে কঙ্কালের মধ্যে দিয়ে ভয়টা, তখন তো এইসব ভিএফএক্স হ্যান ত্যান এসব কিছু ছিল না, খুব অল্প বাজেটে খুব কম রিসোর্সেসে তৈরি একটি ছবি, অথচ ভিশনটা একদম ইনট্যাক্ট থাকলে যা হয় সেটা হয়েছে কঙ্কালের মধ্যে। ছোট গল্পটা যে জায়গায় যেতে চেয়েছিল, ছবিটা যেন সেটাকে সেখানে পৌঁছে দিচ্ছে, সেই জায়গাতে পৌঁছে দিচ্ছে, সেইটা কিন্তু মানে আমার প্রচন্ড ভালো লাগে কঙ্কাল ছবিটির মধ্যে। এবং প্রত্যেকের ভালো পারফরমেন্স ছবিটিতে, ধীরাজ ভট্টাচার্য, জীবেন বোস, প্রত্যেকের ভালো পারফরমেন্স, এবং মলয়া সরকার উনি সম্ভবত অভিনয় করেছিলেন। এবং কঙ্কালটা মানে এই যে বেশ কিছু মানে কি হয় না যে আপনি যে ওই সময় কম বাজেটের হরর ছবি দেখবেন, সেটা খুব কমিক হয়ে যেতে পারে অনেক সময়, সেইটা কিন্তু কোথাও গিয়ে ওই যে অ্যাটমসফিয়ারিক ডিরেকশনটা ছিল ছবিটার মধ্যে, এবং যেভাবে পুরো যে ব্যাকগ্রাউন্ডটা সেট করেছিল, যেভাবে ওই যে ভূতের রিভেঞ্জ নেওয়ার অ্যাঙ্গেলটাকে থ্রু সাইকোলজিক্যাল হরর প্রেজেন্ট করতে করতে গেছিল, এবং সেটাই একজন ভিশনারির কাজ। এবং নরেশ মিত্র, আই নিড টু চেক যে উনি আর কি কাজ করেছেন, কিন্তু কঙ্কাল পরিষ্কার বোঝায় যে হি ওয়াজ আ ভিশনারি ইন দ্য মেকিং আর কি। কারণ পরিষ্কার ওই যে অ্যাসপেক্ট গুলো যেভাবে দেখলে কম বাজেটেও কম রিসোর্সেসেও আপনার মনে ভয় সঞ্চার করতে বাধ্য হবে জিনিসটা, এবং আপনার গায়ে কাঁটা দেবে, সেই জিনিসগুলো কিন্তু ছবিটার মধ্যে রয়েছে। এবং সেটা কিন্তু নরেশ মিত্র খুব খুব ক্যাজুয়ালি, খুব এফার্টলেসলি পুল অফ করেছিলেন। সেই জন্য কঙ্কালকে মানে আমি সবার উপরে রেখেছি আর কি। এবং ইট ইজ স্টিল টিল ডেট ওয়ান অফ দ্য বেস্ট রবীন্দ্রনাথ অ্যাডাপ্টেশনস। তো এই ছিল আজকের আমাদের লিস্ট, এবং এই ছিল আজকের আলোচনা। তো যে 5টি ছবির কথা বললাম আজকে, অবশ্যই 5টি ছবি আপনারা দেখুন, এবং তার মাঝখানে বেশ কিছু অনারেবল মেনশন ছিল, সেগুলোও আপনারা দেখুন। কিন্তু রবীন্দ্রনাথের যে ব্যাপ্তিটা, সেটা এই কটি ছবির মধ্যে দিয়ে তো বিচার করা সম্ভব নয়, কিন্তু বোঝা যায় যে রবীন্দ্রনাথ এখনো কতটা রেলিভেন্ট, বিকজ থ্রু আউট দ্য ইয়ার্স রবীন্দ্রনাথের অ্যাডাপ্টেশন চেঞ্জ হতে গেছে, কিন্তু রবীন্দ্রনাথের যে ইমোশনাল কানেক্টটা দর্শক থেকে কোথাও সরে যায়নি। সেই জন্য তিনি আজও রেলিভেন্ট, আজও রয়েছেন, এবং থেকে যাবেন। আজ থেকে আরো হয়তো 10 বছর পরে গিয়ে আরো কিছু ছবি আসবে, যে ছবিগুলো আজকের লিস্টে নিজের স্থান অধিকার করতে পারবে। তো এই ছিল আজকের আলোচনা। এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি চেনা জানা মানুষদের মধ্যে ছড়িয়ে দেবেন, এবং এই ভিডিওর নিচে একটা বুড়ো আঙুল আছে, সেই বুড়ো আঙুলে নিজের বুড়ো আঙুলটা ছুঁয়ে দেবেন। নমস্কার।